প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে। এর আগে এই অধ্যায়ের উপর আরও 3টি ক্লাস হয়েছিল। তো আজকে এই অধ্যায়ের চতুর্থ ক্লাস হচ্ছে। তো আজকে আমরা গত ক্লাসে যে আলোচনাগুলো করেছিলাম, যে আমরা বলেছিলাম যে শেয়ার বাজার, তো শেয়ার বাজার নিয়ে কথা বলেছিলাম। আমরা জানি যে আমাদের দেশে দুটি স্টক এক্সচেঞ্জ রয়েছে, একটি হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ আর একটা হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। তো এটি কত সালে হয়েছিল আমরা সবাই জানি যে ঢাকা স্টক এক্সচেঞ্জ, আমরা গত ক্লাসে বলেছিলাম যে ঢাকা স্টক এক্সচেঞ্জ 1954 সালে প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ ঢাকার স্টক এক্সচেঞ্জ 1954 সালে প্রতিষ্ঠিত হয়ে এখন পর্যন্ত যে কাজগুলো করছে। আর হচ্ছে এরপর আরেকটা হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সেটি 1995 সালে প্রতিষ্ঠিত হয়। তো আজকে আমি আরও নতুন আরেকটি টপিকস নিয়ে আসছি, যে নতুন একটা টপিক যেটা আমরা আলোচনা করব, যে আমাদের দেশে যে আর্থিক বাজারগুলো আছে, এই আর্থিক বাজারগুলোর নিয়ন্ত্রণকারী কিছু সংস্থা আছে যেগুলো সে নিয়ন্ত্রণ করে। তার ভিতরে আমরা জানতে পারি যে নিয়ন্ত্রক সংস্থাগুলো, আমি এখানে টপিকসটা লিখলাম যে আর্থিক বাজারের নিয়ন্ত্রক সংস্থা। আর্থিক বাজারের নিয়ন্ত্রক সংস্থা, অর্থাৎ এর আগে আমরা আর্থিক বাজার নিয়ে আলোচনা করেছিলাম যে আর্থিক বাজারটা নিয়ন্ত্রণ করে কোন কোন সংস্থা। সেটা কিন্তু এই আর্থিক বাজারগুলোই একা একা পরিচালিত হয় না, তো সেও একটি কতগুলো সংস্থার মাধ্যমে পরিচালিত হয়। তো আর্থিক বাজারের নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রথমে আমরা যেটি দেখব সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক নিয়ে কথা বলবো। বাংলাদেশ ব্যাংক। তো আমরা এর আগে অর্থবাজার এবং পুঁজিবাজারের যে হাতিয়ারগুলো পড়েছিলাম বা যে উপাদানগুলো পড়েছিলাম, সেই উপাদানগুলো একটি সংস্থা কর্তৃক নিয়ন্ত্রিত হতো। তার ভিতরে একটি সংস্থা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই বাংলাদেশ ব্যাংক নিয়ে ডিটেলস আরও একটি চ্যাপ্টার রয়েছে, সেখানে আমরা ডিটেলস আলোচনা করব। তার আগে আমরা বলে নিচ্ছি বাংলাদেশ ব্যাংক। প্রত্যেকটি দেশেই একটি কেন্দ্রীয় ব্যাংক থাকে, তেমনি আমাদের দেশেও একটি কেন্দ্রীয় ব্যাংক রয়েছে যার নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তো বাংলাদেশ ব্যাংক 1971 সালের 16 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। আর আমাদের দেশে যতগুলো আর্থিক প্রতিষ্ঠান এবং আমাদের দেশে যতগুলো বাণিজ্যিক ব্যাংক আছে, সবগুলো বাণিজ্যিক ব্যাংকে পরিচালিত করে আমাদের এই বাংলাদেশ ব্যাংক। তো বাংলাদেশ ব্যাংক কাকে বলে সেটা আমাদের জানা দরকার। যে ব্যাংক একটি দেশের সরকার কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে, সে ব্যাংককে আমরা বলবো বাংলাদেশ ব্যাংক। এটাকে বিভিন্ন নামে বলা যায়। যে ব্যাংক সকল ব্যাংকের ব্যাংকার, যে ব্যাংক সকল ব্যাংকের নেতা, যে ব্যাংক সকল ব্যাংকের ব্যাংকার এবং সরকারের ব্যাংক হিসাবে কাজ করে, তাকে আমরা বাংলাদেশ ব্যাংক বলবো। তো যাই হোক, তো এই বাংলাদেশ ব্যাংকের কিছু কাজ রয়েছে, যে আমরা জানি যে এর আগে আমরা অর্থবাজারের কিছু উপাদান পড়েছিলাম যেগুলো আমরা বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে কার্যক্রম করতাম। তো বাণিজ্যিক ব্যাংকে যে নির্দেশনা দিবে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক মেনে নিতে বাধ্য থাকবে। তো এই বাংলাদেশ ব্যাংক এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কি করে, পরিচালিত করে। তো এই জন্য বলছি যে আর্থিক বাজারের নিয়ন্ত্রক কিছু সংস্থা আছে, তার ভিতর হচ্ছে বাংলাদেশ ব্যাংক অন্যতম। তো বাংলাদেশ ব্যাংক এই আর্থিক বাজারের বা অর্থ বাজারের বা পুঁজি বাজারের যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলো কিভাবে কাজ করবে, এই কাজগুলোর দিক নির্দেশনা দিয়ে থাকে বাংলাদেশ ব্যাংক। এরপরে আমাদের আর একটা টপিক থাকছে যে স্টক এক্সচেঞ্জ, অর্থাৎ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। তো সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, আমরা এটা একটু আলোচনা করব। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনও কিন্তু আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন হচ্ছে আর্থিক বাজারের আরেকটি নিয়ন্ত্রণকারী সংস্থা। তো এটিরও কাজ কিন্তু আমরা জানি যে
এর কাজ কি আমরা একটু জেনে নেই। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, আমি গত ক্লাসে তোমাদের আলোচনা করেছিলাম যে শেয়ার বাজার নিয়ে। আমরা জানি দুটি শেয়ার বাজার রয়েছে, প্রাথমিক বাজার এবং মাধ্যমিক বাজার, এবং আমাদের দেশে দুটি স্টক এক্সচেঞ্জ রয়েছে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ। তো এই স্টক এক্সচেঞ্জগুলো তারা নিজেরা পরিচালিত হয় না, সেই প্রতিষ্ঠানগুলোকে দিক নির্দেশনা দিবে বা পরিচালিত করবে তেমনি একটি নিয়ন্ত্রণকারী সংস্থা রয়েছে, সেটি হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। তো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয় সেটি আমাদের জানা দরকার। 1993 সালে প্রতিষ্ঠিত হয়। এখান থেকে এতটুকু ইনফরমেশন জানতে হবে যে সিকিউরিটি এক্সচেঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয়। 1993 সালে প্রতিষ্ঠিত হয়। আর এই সিকিউরিটি এক্সচেঞ্জের কিছু কাজ আছে, অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এই স্টক এক্সচেঞ্জগুলোকে সে সঠিকভাবে পরিচালিত করে, অর্থাৎ কোন কোম্পানিগুলোকে নিবন্ধিত করা দরকার, কোন কোম্পানিগুলোকে নিবন্ধিত করা দরকার নয়, শেয়ারের মূল্য কিভাবে নির্ধারণ করা দরকার, জনগণের কাছে কিভাবে বিক্রি করা দরকার এবং কতটি শেয়ার থাকবে, এই সমস্ত বিষয়গুলো এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নির্ধারণ করে দিয়ে থাকেন। তো এটাও আমরা জানি যে আর্থিক বাজারের আরেকটি নিয়ন্ত্রণকারী সংস্থা। এরপরে আমরা আরেকটি সংস্থার নাম জানবো, সেটি হচ্ছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংস্থা। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংস্থা, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংস্থা ও নিয়ন্ত্রণ সংস্থা, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংস্থা। এখন আসো যে আমাদের দেশে যে ইন্স্যুরেন্সগুলো আছে, এই ইন্স্যুরেন্সগুলোও কিন্তু কতগুলো সংস্থার মাধ্যমে পরিচালিত হয়। যেমন আমরা মেটলাইফ, যেমন এর আগে ছিল অ্যালিকো, এগুলো কিন্তু বীমা প্রতিষ্ঠান। তো বা আরও বলতে পারি জীবন বীমা প্রতিষ্ঠান। তারপরে তোমার সাধারণ বীমা কর্পোরেশন। তো এই বীমা যে সংস্থাগুলো আছে, এই সংস্থাগুলোকেও কিন্তু এই বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা কর্তৃক সেগুলো পরিচালিত হয়। তো এখান থেকে তোমাদের একটা কোশ্চেন পরীক্ষায় আসে যে কত সালে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা প্রতিষ্ঠিত হয় বা কত সালের আইন অনুযায়ী এই বীমা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়। তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে 2010 সালের আইন অনুযায়ী এটি প্রতিষ্ঠিত হয় আর এটা পরিচালিত হয়ে থাকে। আচ্ছা, আমি দেখছি কে কে তোমরা অ্যাটেন্ড করেছো। তো গত ক্লাসগুলোর ন্যায় তোমরা একই কাজ করবে যে আমাদের তোমাদের যে রোল, তারপরে শ্রেণী, এগুলো সব ঠিকভাবে আচ্ছা দিবে। তো আমরা এখানে দেখতেছি যারা উপস্থিত আছো তোমরা একই কাজই করবে। তো আচ্ছা, তো আমরা শুরু করতে যাচ্ছি আবারও। প্রথমে আমরা বলেছিলাম বাংলাদেশ ব্যাংক, এরপরে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এখান থেকে তোমাদের যেটি মনে রাখতে হবে, বাংলাদেশ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1971 সালের 16 ডিসেম্বর, মনে রাখবে। এরপরে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যেটি 1993 সালে প্রতিষ্ঠিত হয়। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো 2010 সালের নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠিত হয়। তো যাই হোক, এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। এরপর আরেকটা বিষয় আছে ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষ। আমাদের ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষ আসলে এটা কি? ক্ষুদ্র ও ঋণ কর্তৃপক্ষ, ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষ, ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষ। তো ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষ এটা আবার কেমন প্রতিষ্ঠান সেটা আমাকে জানতে হবে। যে বাংলাদেশে কিছু ক্ষুদ্র প্রতিষ্ঠান আছে, ক্ষুদ্র মাঝারি শিল্প আছে। এই ক্ষুদ্র মাঝারি শিল্পগুলোকে অনেক সময় সহজ শর্তে ঋণ দিয়ে থাকে। এই প্রতিষ্ঠানগুলো এগুলো পরিচালিত হয় এই ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী। তো এটি 2006 সালের আইন অনুযায়ী পরিচালিত হয়ে থাকে। 2006 সালের আইন অনুযায়ী পরিচালিত হয়ে থাকে। তাহলে আমরা এখানে মনে রাখবো 2006 সাল এর আইন অনুযায়ী ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষ পরিচালিত হয়ে থাকে। তো আমরা এটি দেখলাম। এরপরে দেখো তোমাদের আরও কিছু আমাদের এখানে আইন আছে, যে আইনগুলো জাস্ট আমি আইনগুলো বলে দিব, কোন সালে কোনটা হয়েছিল তোমরা অবশ্যই একটু লিখে রাখবে, কারণ এখান থেকে আমাদের পরীক্ষায় জ্ঞানমূলক কোশ্চেন আসবে এবং তোমাদের নৈবিত্তিক আকারে কোশ্চেনগুলো আসবে। তোমরা নিশ্চয়ই জানো তোমাদের
পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে, অর্থাৎ আগামী মাসের 3 তারিখ থেকে ফার্স্ট ইয়ারে যারা আছো তাদের কিন্তু একটা পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো এই জন্য আমি আবার বলছি, যারা এখনও বই কিনোনি অর্থাৎ ক্লাস করনি, অবশ্যই ক্লাসগুলো করে নিবে, তোমরা অনেক হেল্পফুল হবে যদি এই ক্লাসগুলো করো, তাহলে তোমরা ভালো করতে পারবে। যাই হোক, আমাদের আরও কিছু আইন, যেটা আইনসমূহের সংক্ষিপ্ত কিছু ধারণা আমরা দিব, যে আরও কিছু আইনের কিছু সংক্ষিপ্ত ধারণা যেগুলো তোমরা ম্যানেজমেন্টে পড়ে থাকো, সেগুলো আমি একটু একটু করে বলছি। যেমন আমাদের দেশে অংশীদারি ব্যবসায় আছে, তোমরা নিশ্চয়ই জানো, 2 বা ততোধিক ব্যক্তি মিলে চুক্তিবদ্ধ হয়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যবসায় করে থাকে তাকে আমরা বলতে পারি অংশীদারি ব্যবসায়। তো এই অংশীদারি ব্যবসাটা কত সালের আইন অনুযায়ী পরিচালিত হয় সেটি আমি জাস্ট বলে দিব। 1932 সালের আইন অনুযায়ী পরিচালিত হয়। তো এই অংশীদারি আইন কত সালের, তোমার এখানে পরীক্ষা আসবে অংশীদারি আইন কত সালের। তো অংশীদারি আইন হচ্ছে 1932 সালের আইন অনুযায়ী এটি পরিচালিত হয়ে থাকে। তো আমরা জানি, সংখ্যাগত দিক দিয়ে একটু খেয়াল করবে, অংশীদারি সাধারণ অংশীদার বলা হয় আর ব্যাংকিং অংশীদার বলা যায়। যে যদি সাধারণ অংশীদার হয় সেক্ষেত্রে সর্বনিম্ন সদস্য হবে 2 জন এবং সর্বোচ্চ, এটা কিন্তু অনেকেই ভুল করেন, সর্বনিম্ন হবে 2 জন সাধারণ অংশীদারের ক্ষেত্রে এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। শেয়ার সংখ্যা অর্থাৎ এখানে অসংখ্য হতে পারে, যতজনের শেয়ার কিনবে ততজনই এই প্রতিষ্ঠানের মালিক হয়ে যাবে। এটা হচ্ছে কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে সাধারণ অংশীদারের ক্ষেত্রে। একটু মনে রাখবে, সাধারণ অংশীদার যারা হবেন বা সাধারণ অংশীদারি ব্যবসা যারা করবেন তাদের সর্বনিম্ন সদস্য হচ্ছে 2 জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। যতজনের শেয়ার কিনবে ততজনই এটার মালিক হবে বা সদস্য হবে। তো এরপরে দেখো ব্যাংকিং অংশীদার, এটাও খুব ইম্পর্টেন্ট যে ব্যাংকিং অংশীদারের সর্বনিম্ন সদস্য কতজন থাকবে এবং সর্বোচ্চ কতজন থাকবে। ব্যাংকিং অংশীদারের ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 10 জন। এখানে কিন্তু লিমিট করে দেওয়া হয়েছে সর্বনিম্ন 10 জন। এটা কিন্তু ব্যাংকিং অংশীদারের ক্ষেত্রে আমরা মনে রাখব। তো ব্যাংকিং অংশীদারের ক্ষেত্রে আমরা এই বিষয়টি সবাই মনে রাখব। আচ্ছা, বোর্ড ইজ নট ক্লিয়ার। ঠিক আছে, একটু ওয়েট করলে হয়তো বা এটা ওই নেটে মাঝে মাঝে সমস্যা দেখা দেয়। তো হ্যাঁ, মনে হয় ঠিক হয়ে যাবে, একটু ওয়েট করলে ঠিক হয়ে যাবে। এখন কি দেখতে পাচ্ছ তোমরা? এখন দেখা যাচ্ছে? বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে এখন? এখন কি দেখতে পাচ্ছ তোমরা? দেখা যাচ্ছে এখনো? এখন তোমাদের আচ্ছা, তো আমরা আবারও বলছি যে আমাদের অংশীদারি নিয়ে একটু কথা বলছিলাম, যে 2 থেকে শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকবে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে, এটা হচ্ছে সাধারণ অংশীদার, এবং হচ্ছে 2 থেকে 10 জন থাকবে ব্যাংকিং অংশীদার। তো এখন কি দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানালে ভালো হয়, যে কি আসলে বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, এরপরে টপিকসে আমরা চলে যাচ্ছি। দেখো, আচ্ছা, এরপরে আমরা দেখতে যাচ্ছি যে আমাদের অংশীদারি আইন গেল। এরপরে আমরা, আচ্ছা, আমি যদি বোর্ড দেখা না যায় সেক্ষেত্রে আমরা একটু কথাগুলো শুনবো, মনে হয় কথা শোনা যাচ্ছে। দেখো, কোম্পানি আইন তোমাদের সবার জানা আছে। কোম্পানি আইন কত সালের? 1994 সালে। আমাদের দেশে যতগুলো কোম্পানি আছে এই কোম্পানিগুলো পরিচালিত হয় 1994 এর ভিত্তিতে, অর্থাৎ 94 সালের আইন অনুযায়ী প্রতিষ্ঠিত হয় আর পরিচালিত হয়। আমরা জানি আমাদের দেশে কোম্পানি
গুলোকে বা সদস্যের উপরে ভিত্তি করে কোম্পানিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, আরেকটি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। তোমরা নিশ্চয়ই জানো প্রাইভেট এবং পাবলিক লিমিটেডের মধ্যে একটু পার্থক্য রয়েছে, অর্থাৎ সদস্যের উপরে ভিত্তি করে প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন, এবং এগুলো কিন্তু তোমাদের জানা দরকার যে সর্বনিম্ন সদস্য 2 জন এবং সর্বোচ্চ 50 জন দ্বারা সীমাবদ্ধ থাকবে। আর পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ অসংখ্য হতে পারে। তো এই বিষয়গুলো আমরা যদি মনে রাখি তাহলে আমরা এখান থেকে নৈর্ভিত্তিক কোশ্চেনগুলো আমরা খুব সহজেই আনসার করতে পারবো। আচ্ছা, বোর্ড ক্লিয়ার, কিছু বললেন না, এটা দেখতে পারতেছি না। আচ্ছা, নেট সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা, নেট সমস্যা হচ্ছে, আমি একটু দেখতে পাচ্ছি যে নেটে এটা প্রবলেম হয় এরকম মাঝে মাঝে। আচ্ছা, যাই হোক, আমি আবারও বলছি, একটু শোনো, কষ্ট করে শুনতে হবে একটু, কারণ নেট সমস্যা তো এখন এটা কি করার। আচ্ছা, তো দেখো আমরা আরেকটা বলবো যে কোম্পানি আইন, যেমন বাংলাদেশ আমাদের দেশে যতগুলো ব্যাংক আছে, ব্যাংক কোম্পানি আইন, এটা গেল কোম্পানি আইন, মনে রাখবে। অংশীদারি আইন 1932 সালের, আর কোম্পানি আইন 1994 সালের। ব্যাংক কোম্পানি আইন 1991 সালের। ব্যাংক কোম্পানি আইন 1991 সালের। ব্যাংক, আমাদের দেশে যে ব্যাংকগুলো পরিচালিত হয় এই ব্যাংকগুলো কিন্তু 1991 সালের আইন অনুযায়ী পরিচালিত হয়ে থাকে। তো এইখানে আমরা জানি যে আমাদের দেশে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, অর্থাৎ কোম্পানিগুলো রয়েছে, এই কোম্পানিগুলো ক্ষেত্রে আমাদের দুটি জিনিস একটু মনে রাখতে হয়। এটা ম্যানেজমেন্টেও পড়ছো বা পড়বে, তারপরও আমি একটু বলে দিচ্ছি। একটা হচ্ছে স্মারকলিপি আর একটা হচ্ছে পরিমেল নিয়মাবলী। স্মারকলিপিটা কি? একটি কোম্পানির মূল গঠনতন্ত্র বা একটি কোম্পানির মূল দলিল, এটাকে আমরা বলতে পারি কি? স্মারকলিপি। তো এই স্মারকলিপিটা হচ্ছে, আমরা জানি যে স্মারকলিপি হচ্ছে কোম্পানির মূল দলিল, যেখানে কোম্পানির অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে বিষয়গুলো আছে এই বাহ্যিক বিষয়গুলো লেখা থাকে। কোম্পানির যে ভিতরে কিভাবে পরিচালিত হবে, কোম্পানির বাহিরে কিভাবে পরিচালিত হবে, এই বিষয়গুলো কিন্তু এই স্মারকলিপিতে লেখা থাকে, বা কোম্পানিটা কিভাবে পরিচালিত হবে এই বিষয়গুলো হয়ে থাকে। তো যাই হোক, আমরা এখানে স্মারকলিপিটা গেল, তারপর হচ্ছে পরিমেল নিয়মাবলী। পরিমেল নিয়মাবলীটা হচ্ছে এরকম যে যেখানে হচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয় না বাহ্যিক বিষয় কোনটি আলোচনা করা হয়। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয় যেখানে লিপিবদ্ধ থাকবে সেগুলোকে আমরা বলতে পারি পরিমেল নিয়মাবলী। তো যাই হোক, এটা ছিল আমাদের কোম্পানি আইনে কোম্পানি নিয়ে কথা। আর ব্যাংকে বললাম 1991 সালের আইন অনুযায়ী পরিচালিত হয়। তো এই আইনগুলো অবশ্যই একটু মনে রাখবে, কারণ এখান থেকে আমাদের নৈর্ভিত্তিক পরীক্ষা আসে। তো এরপরে আমাদের আর একটা বিষয় এখানে আমি আলোচনা করতে যাচ্ছি, যেটা হচ্ছে মানি লন্ডারিং। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। মানি লন্ডারিং প্রতিরোধ আইন, খেয়াল করো, মানি লন্ডারিং প্রতিরোধ আইন। মানি লন্ডারিং, এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন হচ্ছে 2002 সালের আইন অনুযায়ী এটা কিন্তু পরিচালিত হয়। তো মানি লন্ডারিং আইনটা আমরা একটু দেখে নিচ্ছি যে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2002 সাল অনুযায়ী আমাদের এটা প্রতিষ্ঠিত হয়। তো মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আগে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে মানি লন্ডারিং কি। তো মানি লন্ডারিং বলতে কি বুঝি, অর্থাৎ অবৈধভাবে, আমি বলছি যেহেতু বোর্ডে লেখা দেখা যাচ্ছে না সেহেতু আমি বলে দিচ্ছি, একটু খেয়াল করো যে মানি লন্ডারিং
আইন বলতে কি বুঝি বা মানি লন্ডারিং কি, এটা একটু সবার বুঝতে হবে বা সবার ধারণা রাখতে হবে। অবৈধভাবে আমরা যদি বলি অবৈধভাবে অর্থ, অবৈধভাবে উপার্জিত যে অর্থ, অবৈধভাবে অর্থ উপার্জন, অবৈধভাবে অর্থ উপার্জন ও অর্থ স্থানান্তরকে মানি লন্ডারিং বলে। তো আমরা যদি বলি যে অবৈধভাবে অর্থ উপার্জন ও অর্থ স্থানান্তর, এটিকে আমরা কি বলতে পারি? মানি লন্ডারিং বলতে পারি। খেয়াল করবে। আচ্ছা, মানি লন্ডারিং বলতে আমরা কি বুঝি এখান থেকে একটু বোঝার চেষ্টা করো। যে এখানে নেট প্রবলেম থাকার কারণে হয়তো বা লেখাটা দেখা যাচ্ছে না, এজন্য একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, আমার কথা শোনা যাচ্ছে তো? একটু খেয়াল করো। মানি লন্ডারিং, মানি লন্ডারিং বলতে কি বুঝি সেটা আমি বলে দিচ্ছি, এখানে লিখেও দিচ্ছি যে মানি লন্ডারিং আইন, প্রতিরোধ আইন, অর্থাৎ এটাকে বন্ধ করার জন্য আইন করা হয়েছে 2002। আমাদের বাংলাদেশে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2002 এটা প্রতিরোধ করার জন্য করা হয়েছে। তো এর আগে আমাকে জানা দরকার মানি লন্ডারিং বলতে কি বোঝানো হচ্ছে। তো অবৈধভাবে অর্থ উপার্জন ও অর্থ স্থানান্তরকে মানি লন্ডারিং বলে। অর্থাৎ তুমি যদি অবৈধভাবে, অবৈধ বলতে আমরা বুঝতে পারি একটি দেশের আইনের মধ্যে নেই, আইন ছাড়া যখন তুমি ইনকাম করবে তখন এটি কিন্তু অবৈধ হয়ে যাবে। এই অবৈধভাবে অর্থ উপার্জন যদি করো এবং ওই অর্থকে যদি তুমি স্থানান্তর করে দাও, বিদেশে পাচার করে দাও, তখন কিন্তু এটাকে বলা হবে মানি লন্ডারিং। এখন অনেক সময় বলতে পারি আমরা বিভিন্ন সময় আমরা বিভিন্ন দেশের সাথে লেনদেন করতে পারি অথবা বিভিন্ন দেশে টাকা পাঠাতে পারি। সাপোজ যদি মনে করো তোমার ভাই পড়াশোনা করে বিদেশে, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে তাকে কি করতে হচ্ছে? তার কাছে টাকা পাঠাতে হচ্ছে। তো এটা কিন্তু একটা ব্যাংকের মাধ্যম হয়ে টাকা পাঠাতে হয়, এটা হচ্ছে আমাদের দেশের একটা বৈধ নিয়ম। এখন এইটাকে কিন্তু আমরা মানি লন্ডারিং বলবো না স্যার, এটা কিন্তু আমাদের অবৈধ বলবো না, এটা কিন্তু বৈধ, অর্থাৎ ব্যাংকের মাধ্যম হয়ে তুমি টাকা পাঠাচ্ছ। কিন্তু তুমি যদি অবৈধভাবে অর্থ উপার্জন করো এবং ব্যাংকের মাধ্যমে না হয়ে তুমি অন্য কোনো উপায়ে চুরি করে টাকা পাঠাও, সেটা কিন্তু তোমার দেশের বৈধ আইনের মধ্যে পড়ে না। এই টাকাটা কিন্তু তুমি অবৈধভাবে টাকা পাঠাচ্ছ, সেটাকে আমরা বলতে পারি মানি লন্ডারিং। যখন তুমি আমাদের দেশের নিয়ম মানবে না, যেমন দেখো এটাকে কেন মানি লন্ডারিং বলা হয়। দেখো তুমি টাকা পাঠাচ্ছ, এই টাকা পাঠানোর জন্য ব্যাংক কিন্তু কিছু টাকা তোমার কাছ থেকে রেখে দিচ্ছে, এটা হচ্ছে আমাদের দেশের জন্য, আমাদের ব্যাংকের জন্য, সরকারের জন্য আয়। আর তুমি যখন এই টাকাটা ব্যাংকের মাধ্যম হয়ে পাঠাবে না, দেশের নিয়ম অনুযায়ী নিয়ম মেনে পাঠাবে না, তখন কিন্তু সরকার এই আয় থেকে বঞ্চিত হবে, যেটা তোমার একটা অপরাধ হবে। এই অপরাধটাকে আমরা বলতে পারি মানি লন্ডারিং। তো এই যে আমাদের কাজটা, এটা আসলে আমাদের জন্য ঠিক উচিত নয় অবৈধভাবে অর্থ উপার্জন করা, এবং আমরা এই অবৈধ উপার্জিত টাকাটাকে অবৈধভাবে আবার বিদেশে পাচার করে দেওয়া। তো এই পাচার করাটাকে আমরা বলতে পারি মানি লন্ডারিং। আর এটা যেহেতু দেশের জন্য খুবই ক্ষতিকর একটি বিষয়, এজন্য এটা প্রতিরোধ করার জন্য একটি আইন করা হয়েছে 2002 সালের আইন অনুযায়ী। তো এই আইনে কি বলেছে? এই আইনে বলা হয়েছে যে তো এই আইনে বলা হয়েছে যে যারা এই মানি লন্ডারিং করবে, যারা এই অবৈধভাবে টাকা উপার্জন করবে, এই উপার্জিত টাকা আবার বিদেশে পাঠাবে, তাদের জন্য একটা বিশেষ শাস্তির ব্যবস্থা করা হয়েছে আমাদের বাংলাদেশের 2002 সালের আইনে। যারা এই মানি লন্ডারিং কাজটি করবে তাদের ক্ষেত্রে আমরা যেটা করে থাকি যে বাংলাদেশের নিয়ম অনুযায়ী যে 4 বছর, ন্যূনতম 4 বছর এবং সর্বোচ্চ 12 বছর কারাদণ্ডে দণ্ডিত করা হবে। ন্যূনতম 4 বছর, ন্যূনতম 4 এবং সর্বোচ্চ, আমরা জানি সর্বোচ্চ হচ্ছে
12 বছর তাদেরকে কারাদণ্ডে দণ্ডিত করতে হবে। এবং এটা ছাড়াও আছে, যদি তুমি যে টাকা বিদেশে পাচার করবে সেই টাকার দ্বিগুণ তোমাকে জরিমানা গুনতে হবে। সাপোজ তুমি যদি 10 লক্ষ টাকা বিদেশে পাচার করো, সেক্ষেত্রে তোমাকে 10 লক্ষ টাকা যদি বিদেশে পাচার করো তাহলে তোমাকে 20 লক্ষ টাকা অর্থাৎ দ্বিগুণ করতে হবে, 20 লক্ষ টাকা তোমাকে জরিমানা করতে হবে, জরিমানার ব্যবস্থা করতে হবে। স্যার নেটের সমস্যা দেখেন তো, কি করবো। 4 থেকে সর্বোচ্চ 12 বছর এখানে কারাদণ্ডে দণ্ডিত করা হবে। এবং হচ্ছে আর হচ্ছে আমরা যেটা বললাম যে তুমি যে অর্থ বিদেশে পাচার করবে তার দ্বিগুণ অর্থ তোমাকে জরিমানা গুনতে হবে। তাই যাই হোক, মানি লন্ডারিং জিনিসটা আমরা বুঝতে পারলাম যে, আবারও আমি বলছি, অবৈধভাবে অর্থ উপার্জন এবং অবৈধভাবে এবং অর্থ স্থানান্তর করাকে আমরা কি বলি, বা অর্থ পাচার করাকে আমি মানি লন্ডারিং বলতে পারি। ঠিক আছে, তো মানি লন্ডারিং বিষয়টা আমরা বুঝলাম। এরপরে আমরা বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ আইন 1947 এটা জেনে নিব যে আমাদের দেশে যে বৈদেশিক বিনিময় হয়, অর্থ আদান প্রদান হয় এক দেশ থেকে আরেক দেশে, এক দেশের অর্থ আরেক দেশের অর্থে পরিণত করা হয় বা পাঠানো হয়, এই যে বৈদেশিক বিনিময়, এটা নিয়ন্ত্রণ একটি আইন করা হয়েছে 1947 সালের আইন অনুযায়ী এটা করা হয়েছে। এরপরে তোমাদের আরেকটা আছে যে হস্তান্তরযোগ্য দলিল আইন। হস্তান্তরযোগ্য দলিল আইন এটা তোমরা দ্বিতীয় পত্রও পড়তে পারবে যখন এখানে কিন্তু হস্তান্তরযোগ্য দলিল আইন নিয়ে একটা তোমাদের চ্যাপ্টার রয়েছে। তো এখানে আমরা দেখতে পারি হস্তান্তরযোগ্য দলিল আইন, হস্তান্তরযোগ্য দলিল আইন, হস্তান্তরযোগ্য দলিল আইন। এখন বলতে পারো হস্তান্তরযোগ্য দলিল কি, সেটা আগে আমাদের জানতে হয়। তো হস্তান্তরযোগ্য দলিল আইনের আইন হচ্ছে 1881। তো হস্তান্তরযোগ্য দলিল আইন বা হস্তান্তরযোগ্য দলিল কি, অর্থাৎ যথা নিয়মে যে দলিলের মাধ্যমে মালিকানা হস্তান্তরিত হয় সেই দলিলগুলোকে আমরা বলি হস্তান্তরযোগ্য দলিল আইন। যেমন কি হতে পারে, চেকটা হচ্ছে হস্তান্তরযোগ্য দলিল, এবং যদি বলি অঙ্গীকারপত্র সেটাও কি হস্তান্তরযোগ্য দলিল, বিনিময় বিল সেটাও হচ্ছে কি হস্তান্তরযোগ্য দলিল। তো এগুলো হচ্ছে হস্তান্তরযোগ্য দলিল। এই হস্তান্তরযোগ্য দলিলও কিন্তু একটা আইন মেনে পরিচালিত হয়। তো 1981 সালের আইন অনুযায়ী এগুলো পরিচালিত হয়ে থাকে। তো আমরা জানি যে বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক কোনো লেনদেন আমরা যখন অর্থের মতো ব্যবহার করি, এক্ষেত্রে হস্তান্তরযোগ্য দলিলগুলো অর্থের বিকল্প হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। যেমন বিনিময় বিল, চেক, এরপর হচ্ছে অঙ্গীকারপত্র, এগুলো কিন্তু আমরা হস্তান্তরযোগ্য দলিল হিসাবে আমরা ব্যবহার করে থাকি। তো আমরা বীমা আইন নিয়েও তোমাদেরকে বলেছি যে এখানে বীমা আইন। আর একটা কথা যে এখানে যে আমাদের আরও কিছু ছোট প্রশ্ন, এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো আমি একটু আলোচনা করছি। এখন কি দেখা যাচ্ছে কি না একটু তোমরা জানাবে যে এখন কি তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে কি না, একটু বলে জানাও ওকে যে আসলে তোমাদের লেখা বুঝতে সমস্যা হচ্ছে কি না বা দেখা যাচ্ছে কি না। দেখো একটু আমাকে একটু মেসেজ করে জানাও যে স্যার এখন বুঝতে পারতেছো কি না তোমরা, সেটা একটু আমাকে জানাও, তাহলে আমি একটু খেয়াল করো যে আমরা কি আর শুনতে পাচ্ছি কিনা। আচ্ছা, আমি কয়েকটা প্রশ্ন তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি বা বলে দিচ্ছি, একটু খেয়াল করো যে প্রশ্নগুলো আমাদের আলোচনা করার বাহিরে ছিল সেগুলো। যেমন তোমাদেরকে বলেছিলাম যে মানি লন্ডারিংটা আমরা বলেছিলাম লিজিং কোম্পানি, এটা আমাদের একটু বলতে হবে। লিজিং কোম্পানি, খেয়াল করো লিজিং কোম্পানি কি, একটু আমাদের লিজিং কোম্পানি। তো লিজিং কোম্পানি বলতে কি বুঝি সেটা আমাকে জানতে হবে। লিজিং কোম্পানিটা কি আসলে? তো লিজিং কোম্পানি হচ্ছে এমন এক ধরনের কোম্পানি যে কোম্পানিগুলো নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে কোনো সম্পদ ব্যবহার করার অধিকার দিয়ে থাকে। তো
তো লিজিং কোম্পানি বলতে আমরা ওই সমস্ত কোম্পানিগুলোকে বলি যে কোম্পানিগুলো নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে কোনো সম্পদ ব্যবহার করার অধিকার দিয়ে থাকে। সাপোজ মনে করো তোমার যথেষ্ট পরিমাণে টাকা নেই, একটি গাড়ি কেনার শখ কিন্তু যথেষ্ট পরিমাণে টাকা নেই, তো এজন্য তুমি কিছু কোম্পানি আছে যারা তোমাকে নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে তোমাকে ওই গাড়িটি ব্যবহার করার সুযোগ দিবে। হয়তো বা 5-10 বছর বা 20 বছর পর তোমাকে আবার এই গাড়িটি তাদের কাছে ফেরত দিতে হবে। তো এই যে তুমি ব্যবহার করতেছো তার বিনিময়ে তুমি বছরে বছরে তাকে ভাড়া দিচ্ছ, এই যে কোম্পানিগুলো দিয়ে থাকে সেই কোম্পানিগুলোকে আমরা বলতে পারি লিজিং কোম্পানি। তো লিজিং কোম্পানি কিন্তু আমাদের দেশে অনেক লিজিং কোম্পানি রয়েছে যেগুলো আমরা স্থায়ী সম্পদ যেগুলো আছে এই স্থায়ী সম্পদের ক্ষেত্রে এই লিজিং কোম্পানিগুলো লিজ দিয়ে থাকে। যেমন আমরা জানি ইউএলসি অর্থাৎ এটা একটা লিজিং কোম্পানি, ইউনাইটেড লিজিং কোম্পানি। আর এরপর দেখো আরেকটা হচ্ছে যে কল মানি বাজার, যেটা পরীক্ষায় তোমাদের আসে, কল মানি বাজার, কল মানি বাজার। তো কল মানি বাজার কাকে বলে? কল মানি বাজার অথবা কল মানি রেট, কল মানি রেট, কল মানি বাজার আর একটা হচ্ছে কল মানি রেট। তো এখানে লিজিং কোম্পানি আমরা জানলাম, কল মানি বাজারটা একটু জানবো। কল মানি বাজার হচ্ছে আন্তঃব্যাংক লেনদেনের বাজার, যেখানে ব্যাংক তহবিলের ঘাটতি থাকলে স্বল্প সময়ের জন্য ব্যাংক থেকে ধার নিতে পারে। অর্থাৎ একটু খেয়াল করবে, কল মানি বাজার, কল মানি টাকা অর্থাৎ এখানে চাওয়া মাত্রই টাকা দিতে হয়, এরকম স্বল্প মেয়াদের ভিত্তিতে হয়ে থাকে। কল মানি বাজার যখন ব্যাংকগুলো তাদের লেনদেন সম্পূর্ণ করার জন্য এক ব্যাংক অন্য ব্যাংকের কাছ থেকে স্বল্প মেয়াদের ভিত্তিতে যে অর্থ ধার নিয়ে থাকে, এই ধার নেওয়ার জন্য যে তাদের মধ্যে যে লেনদেনের যে বাজারটা সৃষ্টি হয় সেটাকে আমরা বলতে পারি কল মানি বাজার। তো আমি আবার বলছি, ব্যাংকগুলো তাদের ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণ করার জন্য এক ব্যাংক আর এক ব্যাংকের কাছ থেকে যে স্বল্প সময়ের জন্য অর্থ ধার নিয়ে থাকে তাকে আমরা কি বলবো? কল মানি বাজার। তো এরপরে হচ্ছে কল মানি রেট, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে যে ঋণ নেয়, যে অর্থ ধার নেয়, এটা কত % হারে তাকে আবার সুদ দিতে হবে, এটাকে আমরা বলতে পারি কল মানি রেট। অর্থাৎ কতটুকু, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ নেবে, কত % হারে কেন্দ্রীয় ব্যাংকের কাছে সুদ দিতে হবে, এটাকে আমরা বলতে পারি কল মানি রেট। তো এটা ছিল আমাদের ছোট প্রশ্ন। তো যাই হোক, এই অধ্যায়ে আমরা যে আলোচনাগুলো করেছি সেই আলোচনাগুলো তোমরা অবশ্যই বইয়ের ভিতরে দেখো, জ্ঞানমূলক কিছু কোশ্চেন আছে, অনুধাবন কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো অবশ্যই পড়ে নিবে। আর এই অধ্যায়ে আমরা আবার হয়তোবা যদি প্রয়োজন হয় তাহলে আমরা আবার সৃজনশীল কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, না হয় আমি আগামী ক্লাসে তোমাদের সাথে আবার তৃতীয় অধ্যায় নিয়ে, যেটা আমাদের ম্যাথ শুরু হবে। এতদিন আমাদের গাণিতিক অংশ ছিল না, অর্থাৎ থিওরি অংশ ছিল। তো তৃতীয় অধ্যায় থেকে কিন্তু একদম নবম অধ্যায় পর্যন্ত আমাদের ম্যাথ রয়েছে। তো এখানে তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য থেকে আমাদের শুরু হবে, এরপর থেকে প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু আমাদের ম্যাথ করতে হবে। তো এই দুটো অধ্যায় ছিল আমাদের একটু থিওরিটিক্যাল কোশ্চেন, তো এখান থেকেও কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। তো এই জন্য অবশ্যই তোমরা এই অধ্যায়গুলো সঠিকভাবে ভালোভাবে পড়বে। তো যাই হোক, আজকে কিছু নেট প্রবলেম থাকার কারণে একটু সমস্যা হয়েছিল, বুঝতে পারছি। তো যাই হোক, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।